ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আমাদের এই সাবজেক্টের আজকে মডিউল সি। আমরা এখানে শিখবো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল এবং ফান্ড ট্রান্সফার সিস্টেম নিয়ে। সো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল নিয়ে আমরা অল্প একটু পড়ছি যে আমরা ব্যাংকিং, নর্মাল ব্যাংকিং, ব্যাংকের অফিসে না এসে, ব্যাংকের ব্রাঞ্চে না এসেও যদি আমি ব্যাংকিং সার্ভিসটা দিয়ে থাকি ডিফারেন্ট ভাবে, ওইটাকে আমি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বলবো। আর ফান্ড ট্রান্সফার সিস্টেম আমরা সবাই এটার সাথে পরিচিত, যে আমি আমার বন্ধুকে টাকা দিচ্ছি, আমার লোনের পেমেন্ট করতেছি। সো এই যে ট্রান্সফার গুলো হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, ওইটা একটা মেকানিজমের মাধ্যমে হচ্ছে, ওইটা আমরা এখানে শিখবো। আমরা কনভিনিয়েন্স অফ এটিএম। আমার এটিএম এর প্রথমত এটিএম জিনিসটা কি? এটিএম হলো আমার অটোমেটেড টেলার মেশিন। হ্যাঁ, তো অটোমেটেড টেলার মেশিন এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, এই ডিভাইসের মাধ্যমে কি করা হয় যে আমার আমার আমি কি করতে পারি, যে আমি আমি টাকা উইথড্র করতে পারি আমার এটিএম এর মাধ্যমে। এটিএম, সরি, টাকা উইথড্র করতে পারি আমার আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। হ্যাঁ, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনি এইভাবে লেখলেন, আপনি বইয়ের ভাষায় লিখতে হবে এরকম না। আপনি আপনার কথাটাই সুন্দর করে গুছাই ওই পয়েন্টগুলো থাকলেই হবে, যেটা একটা আপনি এই শব্দগুলো থাকলে হবে। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইস থেকে কি আমি কি করতে পারি, আমি এটি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের থ্রুতে আমি আমার 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 আমি টাকা তুলতে পারি এই মেশিনের মাধ্যমে। ঠিক আছে, তারপর আপনি ডিটেলে লেখেন যে আমার ডেবিট কার্ড যদি হয়, এটা আমার এই আমার এটিএম, আমি এটিএম বুথে গিয়ে আমার আমার অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস নিতে পারি। আমার অ্যাকাউন্ট থেকে আমি কি করতে পারি, টাকা উইথড্র করতে পারি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকলে। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমার ক্রেডিট কার্ডে যদি ব্যালেন্স থাকে, আমি এটিএম বুথের মাধ্যমে আমার ক্রেডিট অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে আমি টাকা তুলতে পারি। আপনি এইভাবে লেখেন। ঠিক আছে, বেনিফিটটা কি? এটা আমার 24 আওয়ার ইন এ ডে, 7 ডেজ ইন এ উইক অ্যাক্সেস। আমি আমি সবসময় আমার অ্যাক্সেস আছে, যদি টেকনিক্যাল সমস্যা না থাকে। ওই ওই আমার এটিএম মেশিনের যদি টেকনিক্যাল সমস্যা না থাকে, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে, আমার হয়তো ক্রেডিট অ্যাকাউন্টে অথবা ডেবিট অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস নিতে পারি 24 আওয়ার ইন এ ডে, 7 ডেজ ইন এ উইক। 2 নম্বর হল ফ্লেক্সিবিলিটি, আমার যখন ইচ্ছা তখন তুলতে পারি। আমি খুব ইউজ করি, সত্যি কথা। আমি আসলে ক্যাশ ক্যারি খুব কম করি, অথবা আমার ক্যাশের নিড খুব বেশি দরকার হয়। এই কারণে আমি ফ্রিকোয়েন্টলি আমি ইউজ করি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ। আমি ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইউজ করি। তারপর যেমন হ্যাসেল ফ্রি, এটা কোনো হ্যাসেল নাই, লাইনে দাঁড়ানোর দরকার হয় না। হ্যাঁ, তারপর 4 নম্বর হলো ইউবিকুইটি। হ্যাঁ, আমার 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 অ্যাভেলেবিলিটি আছে আর কি। আপনি এই শব্দটার জায়গায় অ্যাভেলেবিলিটি লিখতে পারেন, আপনি যে কোনো জায়গায় পান। এখন তো আরো সহজ হয়ে গেছে, যে আপনার ব্যাংকের এটিএম বুথ না থাকলেও হবে, অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি তুলতে পারতেছেন, যেহেতু কিউ ক্যাশের আন্ডারে আছে। হ্যাঁ, অথবা এনপিএসবি এর আন্ডারে আছে। অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ইন ব্যাংকিং। আসলে ব্যাংকে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলগুলোর নামগুলো কি কি? মোবাইল ব্যাংকিং হতে পারে, ইন্টারনেট ব্যাংকিং হতে পারে, এটিএম হতে পারে, এজেন্ট ব্যাংকিং হতে পারে, ফোন ব্যাংকিং হতে পারে। আমরা অলরেডি বলছি যে ব্যাংকের অফিসে না গিয়েও, ব্যাংকের ব্রাঞ্চে না গিয়েও, ভিজিট না করে আমি যদি ব্যাংকিং সার্ভিস পেয়ে থাকি, ওইটাকে আমি বলবো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল। এবং ব্যাংকগুলো কি কি সার্ভিস দিয়ে থাকে? মোবাইল ব্যাংকিং আমি কি করতে পারতেছি, আমি আমি মোবাইল ব্যাংকিং আর ইন্টারনেট ব্যাংকিং এর ভিতরে কিন্তু আমি একটা ডিফারেন্স আছে। এখন কিন্তু মোবাইল ব্যাংকিংটা আমি বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং বলতেছি, আবার আমি মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো ইউজ করতেছি মোবাইলে। হ্যাঁ, রেইনবোকেও কেউ আমি মোবাইল ব্যাংকিং বলতে পারি। হ্যাঁ, ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতেছি, এটিএম ইউজ করতেছি, এজেন্ট ব্যাংকিং ইউজ করতেছি, ফোন ব্যাংকিং ইউজ করতেছি। তো এগুলোর মাধ্যমে আমি আমি ব্যাংকিং অ্যাপ ইউজ করতেছি, যে রেইনবোর কথা বললাম, ইউএসএসডি ব্যাংকিং। পজ পজ ইউজ করতেছি, পজ মেশিনের মাধ্যমে আমি পেমেন্ট দিচ্ছি সুপার শপে। আইবিআর সার্ভিস বায়া ফোন কল। সো এই আইবিআরটা বাংলাদেশে এখনো চালু হয় নাই, বাট সিটি ব্যাংকের আবার কোড সিস্টেম আছে, কোডিং সিস্টেম আছে। আপনি ধরেন আপনার আপনি আমি আমার বাইকে টাকা পাঠাবো। সো আমি সিটি ব্যাংকের আমি কোড জেনারেট করে কোডটা যদি আমার বাইকে দিয়ে দিই, সে তার এলাকার কোনো এটিএম, সিটি ব্যাংকের এটিএম বুথে গিয়ে ওই কোড এন্টার করে সে কিন্তু টাকা তুলতে পারে। ঠিক আছে, বায়োমেট্রিক ব্যাংকিং। সো বায়োমেট্রিকের মাধ্যমে এর প্রচলন বাংলাদেশে নাই, আইবিআর আর বায়োমেট্রিকের প্রচলন বাংলাদেশে নাই। ফিউচারে হয়তো রিসেন্টলি চলে আসবে, খুব খুব দ্রুতই চলে আসবে। সো শেয়ার্ড এটিএম নেটওয়ার্ক এন্ড ই পেমেন্ট সিস্টেম। আমি শেয়ার্ড এটিএম নেটওয়ার্ক নিয়ে অলরেডি বলে ফেলছি, যে দুই তিনটা ব্যাংক যদি শেয়ারলি কম্বাইনলি যদি কোনো নেটওয়ার্ক ইউজ করে থাকে, ওটাকে শেয়ার্ড এটিএম নেটওয়ার্ক বলা হয়। এখন বলতে গেলে বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকই শেয়ার্ড এটিএম নেটওয়ার্কের আন্ডারে চলে আসছে, কারণ কিউ ক্যাশ অথবা এনএসবির মাধ্যমে আমরা কি করতে পারি, যে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংক থেকে তুলতে পারি। আমি যেটা অনেক সময় করে থাকি। হ্যাঁ, ধরেন আমি এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট, সো আমার পাশে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ আছে। সো আমি এক্সিম ব্যাংকে ওই দূরে না গিয়ে আমি মার্কেন্টাইল থেকে তুলে ফেলি। হয়তো আমার একটু চার্জ কাটে, 15 টাকা চার্জ কাটে, বাট আমি যদি রিক্সায় যেতাম তাহলে তো রিক্সা ভাড়া লাগতো 30 টাকা, ফর এক্সাম্পল। ঠিক আছে, ই পেমেন্ট গেটওয়ে আমাদের কি এসএসএল কমার্স আছে, সো ই পেমেন্ট গেটওয়ে গুলো আমরা ইউজ করে থাকি।
সো এবার আমরা একটা ভিতরে ঢুকে যাচ্ছি, এটিএম নিয়ে কথা বলছি, এটিএম এর ভিতরে ঢুকে যাচ্ছি, ফাংশন অফ কার্ড রিডার ইন এটিএম। আমরা যে এটিএম এ যাচ্ছি, এটিএম এ কার্ড ইনসার্ট করতেছি, পিন নাম্বার দিচ্ছি, তারপরে অ্যামাউন্ট দিচ্ছি, অ্যামাউন্ট দেওয়ার পরে সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। তো সে আসলে কি কাজটা করে, এই যে রিডার, আমি যে এটিএম কার্ডটা যে ঢুকাচ্ছি, কার্ড ঢুকানোর সাথে সাথে সে রিডারের কাজটা কি করে। আমরা কিন্তু ট্রানজেকশনের কাজটা করবো না, শিখবো না এখানে, শুধু কার্ড রিডারের কাজটা শিখবো। এখানে একটা মজার গল্প বলি। আপনি ধরেন কোনো ব্যাংক, আপনি ধরেন আপনি নেক্সাস কার্ড ইউজ করেন, হ্যাঁ, মানে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ইউজ করেন। নেক্সাস কার্ড কিন্তু আপনি কিউ ক্যাশের আন্ডারও না, ন্যাশনাল পেমেন্ট সুইচের আন্ডারও না। তো আপনি যদি অন্য কোনো বুথে যান, বুথে গিয়ে যদি নেক্সাস কার্ডটা ঢুকান না, আপনার শুরুতে কিন্তু নামটা চলে আসে। নামটা কেন চলে আসে, সে রিড করতে পারে। আপনার যে এমবোস করা নামটা আছে, কার্ডের উপরে যে নামটা আছে, সে কিন্তু ওইটা রিড করছে, হ্যাঁ। তো এই যে রিড, সে কিন্তু শুধু রিড করছে এখানে, সে অ্যাক্সেস দিবে কিনা ওইটা কিন্তু সে বলে নাই। আমরা কিন্তু এখানে ফাংশন অফ কার্ড রিডারে কিন্তু বলবো, এটাই শিখবো, যে কার্ড রিডার মানে কি, সে কার্ডটা রিড করতেছে, সে অ্যাক্সেস দিবে কিনা, তার অ্যাক্সেস আছে কিনা, ওইটা কিন্তু আমরা এখানে শিখবো না। হুম। তো প্রাইমারি রোল হলো কি, রিড ইনফরমেশন। এই কারণে কিন্তু সে কিন্তু আমাকে টাকা দেয় নাই, তারপর কিন্তু নামটা শো করছে ওই এটিএম বুথে। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে ওই এটিএম বুথ আমাকে টাকা দেয় নাই, কিন্তু আমি কার্ড ঢুকানোর সাথে সাথে সে নামটা শো করছে। কারণ কি, কারণ এটা সে রিডার, শুধু সফটওয়্যারটা ইউজ করছে, অন্য কোনো মানে কানেকশনে যেতে পারে নাই, যেহেতু সে কার রিডার 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 যে মেকানিজমটা ওইটা ইউজ করছে। 2 নম্বর হলো ডেটা এক্সট্রাকশন। তারপর সে কি করে, ডেটা এক্সট্রাক্ট করে, তোমাকে পিন নাম্বার দিতে বলে, আমি পিন নাম্বার দিলে সে এক্সট্রাক্ট করে ম্যাচ করে দেখে আসলে পিন নাম্বার ঠিক আছে না। তারপর 3 নম্বর হলো কি ডিটেল, তারপর সে আমি পিন নাম্বার দেওয়ার সাথে ম্যাচ করার সাথে সাথে কিন্তু সে আমার ব্যালেন্সে চলে যাচ্ছে, হ্যাঁ, তার আউটস্ট্যান্ডিং এ চলে যাচ্ছে, সবকিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। 4 নম্বর হলো প্রসেসিং, তারপরে আমি অ্যামাউন্ট দিই, অ্যামাউন্ট দিলে সে প্রসেস করে, প্রসেস করে কি করে আমার আমার টাকাটা দিয়ে দেয়। তো এইটা হলো রিডারের কাজ। তারপরে কিন্তু আমি সেটেলমেন্টে যাই নাই, অন্য পয়েন্টে যাই নাই, আমি শুধু কিন্তু রিডিং পর্যন্ত ছিলাম। ঠিক আছে, রিডিং পর্যন্ত ছিলাম, কার্ড রিডারের কাজ করছি, হ্যাঁ, কার্ড রিডারের কাজ করছি। এবার আসি ক্যাশ উইথড্রল প্রসেস। আমি এটিএম বুথ থেকে ক্যাশ কিভাবে উইথড্র করি, এটা আমরা সবাই জানি। আমরা কার্ড ইনসার্ট করি, আমরা পিন নাম্বার দিই, পিন ভেরিফাই হয়, তারপর ট্রানজাকশন সিলেকশন দিই, আমি কি করতে চাচ্ছি, উইথড্রল যদি দিই তাহলে অ্যামাউন্ট দিব, অ্যামাউন্ট দিলে আমি অ্যামাউন্ট দিলে সে কি করবে, অ্যাকাউন্ট ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাকে ডিসপাস করবে। 7 নম্বরে ক্যাশ ডিসপেন্সিং করবে, ক্যাশ দিবে। তারপর 8 নম্বরে হলো ট্রানজাকশন কমপ্লিশন হবে। তো এটা কিন্তু আপনি ফ্লো চার্টে দেখাবেন, আপনি একে দেখাবেন। আমার নোটে কিন্তু আমি ফ্লো চার্ট আঁকতে পারি নাই, এটা আমার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি চাইছিলাম যে ওইটা ওই একে ওকে বুঝাইতে, বাট আমরা যেহেতু নোটটা অনেকবার চেঞ্জ করছি, অনেক কিছু করছি, পেজ সেট আপ টেটআপের জন্য আমি আসলে ফ্লো চার্ট আঁকতে পারি নাই। তো আপনার পরীক্ষা কিন্তু একে দেখাবেন, আপনি শুরু থেকে দিলেন কার্ড ইনসার্ট দিলেন, একটা টেবিল গড় আঁকলেন, মানে ছোট একটা স্কোয়ার আঁকলেন, এখানে কার্ড ইনসার্ট কার্ড, তার নিচে দিলেন অথেন্টিকেশন, তারপর পিন। তো আপনি ফ্লো চার্টটা টপ টু বটম এভাবে আঁকতে পারেন, একে পাশে পাশে আপনি ডেসক্রিপশন গুলো লিখলেন। আপনি অবশ্যই চার্ট আঁকবেন, চার্ট আঁকলে কি, আপনি এক্সামিনার দেখেন, এক্সামিনার আপনি যদি থিওরি লেখেন, থিওরি লেখলে তারপর আর কষ্ট হয়, আপনি যদি চার্ট এঁকে দেখান তাহলে তার চোখে কিন্তু বাঁচবে, হ্যাঁ, মনে করবে আপনি জিনিসটা জানেন, আপনার নাম্বার কিন্তু ফুল নাম্বার চলে আসবে। আপনি অবশ্যই এই অ্যান্সারে আপনি অবশ্যই চার্ট রাখবেন। তো আজকে ক্লাসে আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি, যদি আরো কিছু পড়া আছে তো আমরা টাইমের ভিতরে শেষ করতে পারবো। তো আপনার মনোযোগটা ধরে রাখবেন। আমরা পড়তে যাচ্ছি এখন থ্রেট ভার্সেস রিস্ক। এই জিনিসটা আমরা রিস্ক ম্যানেজমেন্টে পড়ছি, তাই না, থ্রেট এবং রিস্ক। সো রিস্কটা আমরা সবাই জানি, আমি শুরুতে রিস্কের জন্য আসছি, যেহেতু এই জিনিসটা জানি এখানে আমি রিস্কটা পড়াচ্ছি। রিস্কটা হলো আমার প্রবাবিলিটি অফ আনফরসিন ইভেন্ট, যে এটা একটা প্রবাবিলিটি কোনো ঘটনা ঘটার, যে ঘটনা ঘটলে আমার লস হবে, এটা হলো আমার রিস্ক, সহজ কথায়, হ্যাঁ। তো থ্রেটটা কি তাহলে, থ্রেট হলো আমার আমার কোনো ঘটনা ঘটার যে জিনিসটা, ঘটার যে পসিবিলিটি, ওইটা আমি থ্রেট বলতেছি। ঘটলে লস হবে ওইটা হলো আমার রিস্ক, আর ঘটবে আমার পটেনশিয়াল ডেঞ্জার, যে যে আমার আমার পটেনশিয়াল ডেঞ্জার আননোন ইভেন্ট, যে কোনো ঘটনা ঘটতে পারে যে জিনিসটা, ওইটা হলো থ্রেট। ঘটতে পারে যে জিনিসটা, ওইটা হলো থ্রেট। আমি যদি স্পেসিফিকলি বলি যে আগুন, কোনো একটা ব্রাঞ্চে আগুন লাগতেই পারে, তো আগুন লাগতেই পারে, আগুন লাগতে পারে, এই জিনিস হলো থ্রেট, যে কোনো ব্রাঞ্চে আগুন লাগতে পারে। আর রিস্ক কি, আগুন লাগলে যে আমার ক্ষতিটা হবে ওইটা হলো রিস্ক, আগুন লাগলে যে ক্ষতিটা হবে ওইটা আমার রিস্ক। 2 নম্বর হলো নেচার, যে আমার এক্সটার্নাল ফ্যাক্টর, থ্রেটের ক্ষেত্রে আমার এক্সটার্নাল ফ্যাক্টর গুলোই কাজ করে, হ্যাঁ, দ্যাট কোড কজ হার্ম, যেটা আমার ক্ষতি করতে পারে। তো রিস্ক হলো আমার ওই যে ঘটনার ঘটলে যে ক্ষতি হবে, লস হবে, ওইটা হলো আমার রিস্ক। তো এটা হলো নেচার, এটা নেচার কি, রিস্কের নেচারের কম্বিনেশন অফ থ্রেট, লাইকলিহুড এন্ড ইম্প্যাক্ট সিভিয়ারিটি। এটা শুধু থ্রেট লাইকলিহুডটাই না, থ্রেট ঘটনা ঘটবে ওই জিনিসটাই মেজার করে না রিস্ক, তার সাথে সাথে আমার যে লস হবে ওইটাও মেজার করে থাকে। থ্রেটে কিন্তু লসটা মেজার করে না। আমি আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, থ্রেটের লসটা মেজার করে না, রিস্কের লসটা মেজার করে, হ্যাঁ। 3 নম্বর হলো এক্সাম্পল কি হতে পারে, মেলওয়্যার, ফিশিং, অ্যাটাক, শুধু নামগুলোই আমার থ্রেট, হ্যাঁ। আমার ফিশিং হইতে পারে, থ্রেট হইতে পারে, মেলওয়্যার হইতে পারে, বাংলাদেশ ব্যাংকের টাকা যেমন নিয়ে গেছে, তাই না। সো এই যে হইতে পারে, ওইটা হলো আমার থ্রেট। আর হইলে লস হবে, ওইটা হলো আমার
রিস্ক, যে ফাইন্যান্সিয়াল লস, ডেটা ব্রিচ, ফাইন্যান্সিয়াল লস, সিস্টেম ডাউন টাইম, এটা আমার রিস্ক। ফোকাস কি আমার আমার থ্রেট কি ফোকাস করে, আমার শুধু নামগুলোকে ফোকাস করে। রিস্ক হইলো আমার লাইকলিহুড হওয়ার চান্স কতটুকু ক্যালকুলেশন করে বুঝার চেষ্টা করি যে লস কত হইতে পারে। এখানে কিন্তু থ্রেটে কিন্তু ক্যালকুলেশন থাকে না। আমি আবারও বলতেছি, থ্রেটে ক্যালকুলেশন থাকে না, শুধু নাম থাকে, রিস্কের নামগুলো থাকে। মিটিগেশন কি, আমার থ্রেট মিটিগেট করার জন্য আমি কি করে থাকি, সিকিউরিটি মেজার নিয়ে থাকি। চ্যাট মিটিং করার জন্য আমি সিকিউরিটি মেজার নিয়ে থাকি। হ্যাঁ, আমি অ্যান্টিভাইরাস ইনস্টল করি, এক্সাম্পল হিসেবে লিখতে পারেন। আমি রিস্ক মিটিগেট করার জন্য কি, আমি ব্রডার স্ট্র্যাটেজি নেই। আমি রিস্ক আমার না হওয়ার জন্য নেই, এবং হইলে কি করব ওইটাও নেই, দুইটাই নেই, ব্রডার ভিউ পয়েন্ট থেকে। টাইপ অফ কার্ড আমরা সবাই জানি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড হলে আমার অ্যাকাউন্ট এগেন্সটে যেটা দেওয়া হয়, ক্রেডিট কার্ড হলে আমাকে একটা লিমিট দেওয়া হয়, ক্রেডিট লিমিট দেওয়া হয় যে লিমিট পর্যন্ত আমি খরচ করতে পারি, যে লিমিট পর্যন্ত আমি খরচ করতে পারি, যে লিমিট পর্যন্ত আমি খরচ করতে পারি। এবার আসি আমরা ইএমবি কার্ড এবং চিপ কার্ড। হ্যাঁ, ইএমবি কার্ড এবং চিপ কার্ড, আমি আমি বলি, আমি এখানে একটা সহজ করে দিই এই জিনিসটা, দুইটা জিনিস সেম। দুইটাই কার্ড, দুইটাই চিপ ইউজ করা হয়। আমি আবারও বলতেছি, ইএমবি কার্ড এবং চিপ কার্ড দুইটাই চিপ ইউজ করে, দুইটাই আমার সেম মেকানিজম, সেম। হ্যাঁ, ওইখানে চিপ থাকে, চিপ মানে ওইটা রিড করা যায়। আপনি ধরেন সুপার শপে গেলেন, সুপার শপে আপনি ওই মেশিনে ঢোকার সাথে সাথে সে রিড করে কি আপনার আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, অ্যামাউন্ট বসায় যদি আপনি পিন নাম্বার দেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে আসে। তো এই দুইটাতেই, দুই কার্ডেই আমার কি হয়, আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস পাই, চিপ ইউজ হয়। ডিফারেন্সটা হলো ইএমবি কার্ডে হলো আমার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। হ্যাঁ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ইউরোপে ওই এই কার্ডগুলো হলো আমার এই স্ট্যান্ডার্ডের আন্ডারে, আমার অলরেডি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এই কার্ডগুলো। সো আমার স্ট্যান্ডার্ড মেনটেন করার কারণে কি হচ্ছে, যে এটা এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে এই কার্ডগুলো এই সিকিউরিটি মেজার ফলো করে, এটা করে ওইটা করে। আমি আরো স্পেসিফিক করে বলি, আমার মাস্টার কার্ড, যে মাস্টার কার্ডে যে যে এটা তো বাইরের কোম্পানি, মাস্টার কোম্পানি বাইরের কোম্পানি। সো ওরা অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে ফ্রড ফরজারি মিট আপ করার জন্য, যাতে কোনো কোনো সমস্যা না হয়, কোনো যাতে টেকনিক্যাল সমস্যা না হয়, কোনো যাতে অ্যাক্সেস না পায় বাইরের কেউ। সো এখানে অনেক টেকনিক অ্যাপ্লাই হয়, অনেক মেকানিজম অ্যাপ্লাই হয়, অনেক টাকা খরচ করে ওরা সিকিউরিটি মেজার করার জন্য। আর চিপ কার্ড হলে ধরেন আমার ডাচ বাংলা ব্যাংক যদি কোনো একটা কার্ড আবিষ্কার করে, বর্তমানে আমরা জানি ব্র্যাক ব্যাংক একটা কার্ড আবিষ্কার করছে। তো লোকালি যদি কেউ কার্ড আবিষ্কার করে, ওইটার সিকিউরিটি তত স্ট্যান্ডার্ড হবে না। হ্যাঁ, বাইরের কান্ট্রির মতো তত স্ট্যান্ডার্ড হবে না, ওইটাকে আমি চিপ কার্ড বলবো। ঠিক আছে। মাস্টার কার্ড ইন বাংলাদেশ, মাস্টার কার্ড কিন্তু বাংলাদেশে খুবই পপুলার। তো এটা জাস্ট এই কথাগুলো, থিওরিটিক্যাল কথাগুলো বলছে যে মাস্টার কার্ড বাংলাদেশে খুবই পপুলার, এবং আমার 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 মাস্টার কার্ডটা কিন্তু বাংলাদেশে ইউজ হচ্ছে, অনেক ব্যাংকে ইউজ করতেছে। এবার আসি ইএমবি কার্ড, চিপ কার্ড। ইএমবি কার্ড, চিপ কার্ডের ডিফারেন্স আমরা অলরেডি দেখছি। ব্যাংক ইনকাম ফ্রম ক্রেডিট কার্ড বিজনেস, এটা একটা ইন্টারেস্টিং পড়া, যে একটা ব্যাংক ক্রেডিট কার্ড বিজনেস থেকে কি কি আর্ন করতে পারে। সো আমরা সবাই জানি এগুলা, আমি এই কারণে আমি শুধু নামগুলো পড়ে যাচ্ছি। ইন্টারেস্ট ইনকাম, আমি যদি ডিউ টাইমে না দিয়ে পে করি, ডিউ ডেটে যদি না পে করি, আমাকে ইন্টারেস্ট চার্জ করে, 30% ইন্টারেস্ট চার্জ করে, মাইরা ফেলে, বুঝছেন। তো যারা ক্রেডিট কার্ডের ইউজার এখানে থাকতে পারে না অনেকে, আমিও ইউজ করি, আমিও ইন্টারেস্ট দিয়ে থাকি, সবসময় দেই না, বাট আমার সমস্যা হইলে দেই। ফাইন্যান্সিয়াল সমস্যা তো থাকেই মানুষের। তো আমার আমার কেরিয়ারে হয়তো আমি ম্যাক্সিমাম সময় কার্ড ইউজ করছি, এটা এটা যেই কারণেই হোক না কেন। সো আমি প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দিই নাই অবশ্য, আমি আমি কি করছি, এক কার্ড থেকে আরেক কার্ডে দিছি। সো এটা একটা, সো আমি যদি এখন ইন্টারেস্ট দিই, এখন আর এক কার্ড থেকে আরেক কার্ডে দিতে মানে ভালো লাগে না। আমি সবকিছু ক্লোজ করে নিয়ে আসতেছি আমার লাইফে। আমার এইমটা হলো আমার কোনো কার্ড থাকবে না, আমার কোনো ক্রেডিট কার্ডই থাকবে না, একটা ক্রেডিট কার্ড থাকবে রেগুলার ইউজের জন্য। সো আমাকে কিন্তু এখন পে করার দরকার হয়, আমি ডিউ ডেটের পরেও দিই না, শুধু মিনিমামটা দিই। তো আমাকে ইন্টারেস্ট পে করার দরকার হচ্ছে। সো এটা কিন্তু ব্যাংকের জন্য একটা ইনকাম। দুই নম্বর হলো ফি, আমি আমি অ্যানুয়াল ফি দিচ্ছি, হ্যাঁ, এসএমএস ব্যাংকিং ফি দিচ্ছি। তো আমার ফি জেনারেট হয় ব্যাংকের জন্য। তিন নম্বর হলো মার্চেন্ট ফি, আমি আমি মার্চেন্টের যে ট্রানজাকশন করতেছি, মার্চেন্ট থেকে সে একটা কমিশন পায়। চার নম্বর হলো ফরেন ট্রানজাকশন ফি, আমি দেশে বাইরে গেলে ওইখান থেকে একটা ফি পাই, ব্যালেন্স ট্রান্সফার ফি পাই। আমার আদার ফি ও কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই ফি গুলা সে কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে। এটা একটা মজার পড়া, বুঝছেন, যে কার্ড এনকোডিং এবং কার্ড এম্বোসিং। আমি খুব সহজ করে বলে দিচ্ছি জিনিসটা। আপনার দ্বিতীয়টা আসি, এম্বোস করা মানে কি, ছাপ দেওয়া, তাই না? আমরা বলি না এম্বোস করছে, এম্বোস করা মানে কি, আমার এম্বোস করা মানে ছাপ দেওয়া। কার্ডের উপরে দেখবেন যে হাতে লাগে, আপনার কার্ড নাম্বারটা লাগতেছে, নামটা লাগতেছে, কার্ডের উপরে যে আপনার হাতে লাগতেছে। হ্যাঁ, আমার এখানে মানিব্যাগ নেই, আমি দেখালে বুঝতে পারতাম যে কার্ডের উপরে যে লেখাগুলা থাকে, এগুলো কিন্তু এম্বোস করা থাকে। হ্যাঁ, প্লেন প্রিন্টিং না, আমি আবারও বলতেছি, কার্ডের উপরে যে লেখাগুলো, এগুলো কিন্তু প্রিন্ট করা না। হ্যাঁ,
আপনার হাতে লাগতেছে, এটা হলো এম্বোসিং, এটাকে কার্ড এম্বোসিং বলা হয়। সো এটার ভিতরে আমার কার্ড নাম্বার থাকে বা কার্ডের নাম থাকে, সার্ফেসে যে জিনিসগুলো আমি দেখি। আর কার্ড এনকোডিং হলো ভিতরে যে ডেটাগুলো থাকে। আপনি চিপ কার্ড, আপনি ধরেন আগোড়াতে গেলেন, কেনাকাটা করলেন, মেশিনে ঢুকানোর পর পর কিন্তু আপনার ডেটা সব চলে আসতেছে ওর কাছে। সে কিন্তু তা আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে কিন্তু সে টাকা নিয়ে আসতে পারতেছে। সো এটা হলো কার্ড এনকোডিং। কার্ডের ওই যে চিপের ভিতরে যে ডেটাগুলো থাকে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো থাকে, ওটা হলো কার্ড এনকোডিং, কার্ড এনকোডিং। সো আমি আবারও বলতেছি, কার্ড এম্বোসিং হলো বাইরের পার্ট গুলা যেগুলো আপনার হাতে লাগতেছে, আর এনকোডিং হলো ভিতরের জিনিসগুলা, ঠিক আছে? ভ্যালিড পাসওয়ার্ড ফর ইন্টারনেট ব্যাংকিং, এটা কিন্তু কোশ্চেনটা পরীক্ষা এসে থাকে। আমরা অনেক সময় ইন্টারনেট ব্যাংকিং ইজি পাসওয়ার্ড ইউজ করি, যার কারণে আমার টাকা অন্য অন্য কেউ নিয়ে নিয়ে যাচ্ছে। সো আপনাকে এটা বলতে পারে তিনটি ভ্যালিড পাসওয়ার্ডের এক্সাম্পল দাও, তিনটা ইনভ্যালিড পাসওয়ার্ডের এক্সাম্পল দাও। সো এরকম কোশ্চেন আসলে আপনি যেটা করবেন, আমি আমি সহজ করে বলে দিচ্ছি। আপনি এখানে যে আমি লিখছি এত কঠিন করার দরকার নেই, আপনি এই এক্সাম্পলটাই মনে রাখার দরকার নেই, আমি আপনি বোঝানোর জন্য বলছি। আপনি এখানে কি করবেন, আপনি আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, হ্যাঁ। আমরা সবাই কি করি, ধরেন আমাদের ইমেলের পাসওয়ার্ড কি করি ব্রাঞ্চে, যে ফেব্রুয়ারি মাসে কি করি, FAB ফেব্রুয়ারি বড়তে @2024, এভাবেই তো দেই, তাই না? তো এই যে আমি কি করতেছি, আমি ক্যাপিটাল লেটার ইউজ করতেছি, ইউজ করতেছি, নাম্বার ইউজ করতেছি 2024। সো এটা হলো আমার কি ভ্যালিড পাসওয়ার্ড, এটা হলো আমার ভ্যালিড পাসওয়ার্ড। এটা ট্রিকি হবে আমার। সো এরকম আসলে আপনার তিনটা এক্সাম্পল দিবেন। আর সিম্পল পাসওয়ার্ড গুলো 1 2 3 4 5 6 আমরা সবাই ইউজ করে থাকি, এটা ইউজ করা একবার একদমই ঠিক না। আমরা মোবাইল নাম্বার ইউজ করি, নাম ইউজ করি, এগুলো করা ঠিক না, একবারই ঠিক না। ফিশিং ইন ইন্টারনেট ব্যাংকিং, ফিশিং এর মূল কথা হলো আমি কি করতে পারি। আমার ফিশিং এর মূল কথা হলো এগুলো এগুলো আসলে ফ্রড ফরজারির জন্য ইউজ করে থাকে। আপনি একটু জানেন, হয়তো ফিশিং এর ডেফিনেশন জানেন না, বাট সহজে মনে রাখেন। ফিশিংটা হলো আমি আমার লুকানো কোনো টেকনিক, কোনো খারাপ কোনো টেকনিক, যে টেকনিক অ্যাপ্লাই করে কি করে আমার ডেটাটা কি করে আমার হ্যাকার নিয়ে নিচ্ছে। আমার ডেটাটা হ্যাকার যখন নিয়ে নেয়, কোনো তার টেকনিক অ্যাপ্লাই করে, ওটাকে আমি ফিশিং বলতেছি। এটা এক্সাম্পল হইতে পারে, আমার কোনো মেল আসলো, মেল আসলে আমি কি করলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর বলো যে তোমার মেল অ্যাড্রেসটা হ্যাক হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, তুমি এই ইনফরমেশন গুলো দাও। আমি যদি অনেস্টলি দিয়ে দিই, তাহলে ফিশিং হয়ে গেল, আমারটা এটা সে নিয়ে নিল, ঠিক আছে? হ্যাঁ। আমার যেমন গতকাল আমার একটা ইয়ে আসছে, যে আমি আমার যে পেজ, মানে মেটামেন্টর সেন্টারের যে পেজ, ওইখানে একটা মেসেজ আসছে, তোমার পেজটা ইনএক্টিভ হয়ে যাবে তুমি যদি ডেটাগুলো না দাও। তো আমার কাছে শুরুতে অথেন্টিক মনে হচ্ছে, পরে মনে হলো যে না, এটা ফেক একটা মেসেজ। আমি যদি ওইখানে ডেটা দিই, আমার ইউজার নেম, পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু দিয়ে দিই, তাহলে কিন্তু সে আমাকে মুক্তিপণ দাবি করবে, হ্যাঁ। সো এটা কিভাবে ইউজ হয়, হাউ ডাজ ইট ওয়ার্ক, ইমেল রিসিপশন, ফেক ওয়েবসাইট। সো এইগুলোর মাধ্যমে সে এগুলো ইউজ করে থাকে। ফেক ইমেল আসতে পারে, ফেক ওয়েবসাইট থেকে আমাকে লুক্রেটিভ অফার দিতে পারে, হ্যাঁ। এবার সে ডিজিটাল সিগনেচার, আমি ডিজিটাল সিগনেচারটা না একটু ডিফারেন্ট ভাবে মনে রাখি, আমি আপনাকে সহজ করে বলে দিই। ডিজিটাল সিগনেচার দেখেন, আমি কি করতেছি, আপনার এখানে অ্যাকাউন্ট ওপেন করতেছি, আপনার এখানে আমি মোবাইল নাম্বার দিচ্ছি, হ্যাঁ। তারপরে আমি ওই অ্যাকাউন্ট থেকে কি করতেছি, ওই অ্যাকাউন্ট থেকে যখন আমি ইন্টারনেট ব্যাংকিং এর থ্রুতে আমি যখন ই কমার্স করি, কোনো কেনাকাটা করি, তখন কিন্তু আমার মোবাইলে ওটিপি আসতেছে। এই যে ওটিপি আসতেছে, এটা হলো ডিজিটাল সিগনেচার। আমি আবারও বলতেছি, এই যে ওটিপি আসতেছে, এটা হলো ডিজিটাল সিগনেচার। কিভাবে ডিজিটাল সিগনেচার, আমি যখন অ্যাকাউন্ট ওপেন করছি ব্যাংকে, তখন কিন্তু আমি বলছি যে এটা আমার মোবাইল নাম্বার। আমি তখন বলছি এটাই আমার মোবাইল নাম্বার। সো আমি বলছি যে এটা আমার মোবাইল নাম্বার। সো যখন আমার মোবাইলে ওটিপি আসতেছে, সে ধরে নিচ্ছে যে হ্যাঁ, সে তো আমাকে বলছে অলরেডি, আমার সাথে এগ্রিমেন্টে গেছে, এটা তার মোবাইল নাম্বার। তার মোবাইলে যদি আমি ওটিপি পাঠাই, সে আমাকে এটা আমাকে পূরণ করবে ইন্টারনেট ব্যাংকিং এর মডিউলে। সো সে যদি ওই মোবাইল নাম্বারের সাথে আমার যে ওটিপি মিলে যায়, তখন আমি মনে করবো সে অথেন্টিক পারসন। আমি কি করি, আমি আরেকটু ঘুরায় বলি, হ্যাঁ। আমি যখন চেকে সাইন করি, তখন কি করে ক্যাশ অফিসার কি করে, আমার সাইনের সাথে মোবাইলের সাইন মিলাই দেখে, তাই না? সরি, আমি যে অ্যাকাউন্ট ওপেন করছি ওই সিগনেচার কার্ড মিলাই দেখে। আর আমার ওটিপিতে কি করে, ওটিপিতে কিন্তু আমার মোবাইলে যে ওটিপি আসছে, ওইটা আমি যখন ওইখানে দেই, ইন্টারনেট ব্যাংকিং এর ইন্টারফেসে যখন দেই, তখন কিন্তু সে ওটিপি কি পাঠাইছে এবং আমি কি ইনপুট দিচ্ছি, দুইটা মিলাই দেখে, তাই না? তো এটা হলো ডিজিটাল সিগনেচার। সে ডিজিটালি মিলাচ্ছে যে আমি যে সেই ব্যক্তি সে ডিজিটালি মিলাচ্ছে। এবং ডিজিটালি মিলানোর জন্য সে কিন্তু অলরেডি ব্যাকআপে সে নিয়ে নিছে। আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় সে আমাকে বলছে তোমার মোবাইল নাম্বার দাও। তো ওই মোবাইল ওটিপি গেলে কিন্তু তুমি ওটিপি দিলে আমি তোমাকে টাকা দিয়ে দিব, সে কিন্তু ওইখানে লেখা থাকে সব এগ্রিমেন্টে। আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করি, আমি যখন ইন্টারনেট ব্যাংকিং এর ফর্ম ওপেন করি, ওইখানে কিন্তু এই জিনিসগুলো বলা থাকে, হ্যাঁ। আমার কাছ থেকে সে কিন্তু অলরেডি আদায় করে ফেলছে কথা, যে এগ্রিমেন্ট, যে তুমি ওটিপি দিলে আমি তোমাকে টাকা দিয়ে দিব, তুমি পরে এসে বলতে পারবো না যে এটা আমার মোবাইল চুরি হয়ে গেছিল, আমার সিম চুরি হয়ে গেছিল, আমার অ্যাকাউন্ট নাম্বার চুরি হয়ে গেছিল, অন্য কেউ টাকাটা নিয়ে নিচ্ছে, এটা কিন্তু বলতে পারে না কেউ। অ্যাপ্লিকেশনটা কি আমার কোথায় ইউজ হয়, সফটওয়্যার ভেরিফিকেশনের ক্ষেত্রে ইউজ হয়। সফটওয়্যার ভেরিফিকেশন কি, আমি যেটা বললাম একটু আগে, ইন্টারনেট ব্যাংকিং এ আমি ট্রানজাকশন করার সময় আমার ভেরিফিকেশনের জন্য এটা ইউজ হয়, হ্যাঁ। কেন ইউজ হয়, ইন্টিগ্রিটির জন্য, আইডেন্টিটি কনফার্মেশনের জন্য, নন
পেড ডিসিশনের জন্য, ঠিক আছে, ফ্রড ফরজারি যাতে মিটিগেট করা যায় ওই কারণে ইউজ হয়। সো এগুলো সিম্পল কথাবার্তা আমরা সবাই জানি। তো আজকে ক্লাস আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার এখানে শিখবো আমরা ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে, হাউ ইট ওয়ার্ক। ইন্টারনেট পেমেন্ট গেটওয়েটা কিভাবে ইউজ হয়, আমি অনেক আমার আমার ক্লাসে আমরা অনেকবার বলছি ইন্টারনেট ব্যাংকিং এর কথা। তো এটা কিভাবে ইউজ হয়, ডেটা আমি শুরুতে কি করি, ডেটা এনক্রিপশন হয়, অথেন্টিকেশন হয়, কনফার্মেশন হয়, ফান্ড ট্রান্সফার হয়। আমি আবারও বলতেছি এটা কিভাবে ইউজ হয়, ডেটা ডেটা এনক্রিপশন হয়। আমি কি করতেছি, আমার 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 ইন্টারনেট ব্যাংকিং এ আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকতেছি, ঢুকি কি করতেছি, আমি ফান্ড ট্রান্সফারের চেষ্টা করতেছি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ক্রেডিট কার্ডে। হ্যাঁ, তো তখন আমার ওটিপি চাই, ওইটা দিয়ে অথেন্টিকেশন হয়। 3 নাম্বার হলো ওটিপি যদি ঠিক থাকে কনফার্মেশন হয়, কনফার্মেশন হলে সে ফান্ড ট্রান্সফার করে দেয় আমার অ্যাকাউন্ট থেকে, আমার ক্রেডিট কার্ডে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে। তো এটা হলো আমার ইন্টারনেট ব্যাংকিং এর এভাবে কাজ করে থাকে। ব্যাচ, বিএফটিএন, আরটিজিএস ইন বাংলাদেশ। সো আমরা সবগুলো টার্মের সাথে পরিচিত। তারপর আমরা থিওরিটিক্যালি শিখবো আসলে কোনটা কিভাবে কাজ করে। ব্যাচ হলে আসলে কিছুই না, আমরা যে এমআইসি এর চেকগুলো যে যে মডিউলে এমআইসি এর চেকগুলো যে মডিউলে ক্লিয়ারিং হয় ওইটা হলো ব্যাচ। সো এটা এটা বাংলাদেশ ব্যাংক ফেসিলিটিস দিয়ে থাকে আমাদেরকে, যে আমরা কি করতে পারি, আমরা আমাদের এমআইসি এর চেক পাওয়ার পর ওই ব্রাঞ্চ কি করে বাংলাদেশ ব্যাংকের ব্যাচে পাঠাই এবং দিন শেষে ক্লিয়ারিং হয়ে চলে আসে। এটা হলো ব্যাচের কাজ। হ্যাঁ, এটা হলো ব্যাচের কাজ। 2 নাম্বার হলো বিএফটিএন। বিএফটিএন বলতেছে যে আমার কি, যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আমরা কি করি, আমরা অ্যামাউন্টটা যদি বড় হয় আমরা কি করি, আমাদের ইন্টারনেট ব্যাংকিং এ যাই অথবা ব্রাঞ্চে ফর্ম পূরণ করে দিই যে আমার টাকাটা আমার বন্ধুর অ্যাকাউন্টে পাঠাও। তারপর এটা আমার বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এটা চলে যায়। এটা হলো বিএফটিএন। আরটিজিএস হলো রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। আমার এখনই যদি আমি টাকা পাঠাতে চাই, আমি যদি এখনই যদি আমার আমার অ্যাকাউন্ট থেকে আমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই, আমি আরটিজিএস মডিউলটা ইউজ করে থাকি। এটা একটা মডিউল বাংলাদেশ ব্যাংক প্রোভাইড করে থাকে। আমি আমার ব্যাংকের থ্রুতে বাংলাদেশ ব্যাংকের মডিউল অ্যাপ্লাই করে আমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। আরটিজিএস এর ইম্প্যাক্টটা কি বিজনেসে, এটা তো একটা রিয়েল ইম্প্যাক্ট ফেলছে, তাই না? একটা সময় ছিল কি, আমার ক্লিয়ারিং এ আমি আজকে ধরাইলে কালকে সন্ধ্যায় এসে টাকা ঢুকতো। আমি পাইছি এক্সিম ব্যাংকে। আমি 2012 সালে ঢুকছিলাম, তখন কিন্তু আমার এমআইসি চেক ছিল না, চেক শুরু হয়েছে মাত্র আর কি। ম্যানুয়াল চেক চেক যেগুলো ছিল এগুলো আমি যদি আজকে আমি যদি স্ক্যান করে, স্ক্যানের সম্ভব ছিল না, আমরা ফিজিক্যালি চেক পাঠিয়ে দিতাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক এগুলো ক্রস চেক করে পরের দিন টাকা দিত, তাই না? এখন কি হয়েছে, ইনস্ট্যান্টলি আমি এখন চাচ্ছি টাকা পাঠাতে, এখনই চলে যাচ্ছে। ইন্টারেস্টিং না জিনিসগুলো? সাথে কি বেনিফিট গুলো কি কি, কুইক কুইক ট্রানজাকশন হচ্ছে, ট্রানজাকশন গুলো খুবই কুইক হচ্ছে। ইমপ্রুভ লিকুইডিটি, আমি কিন্তু এত লিকুইডিটি এনশিওর হচ্ছে, আমার এখন টাকা দরকার আমি এখনই ট্রান্সফার করতে পারতেছি। মিনিমাইজ রিস্ক, আমার রিস্ক মিনিমাইজ হচ্ছে। আমার অপারেশনাল এফিসিয়েন্সি, চলে আসছে আমার এই আরটিজিএস এর মাধ্যমে। ন্যাশনাল পেমেন্ট সুইচ সেম আরটিজিএস এর মতোই, আমি এটা ডিফারেন্স আমি খুব কম ডিফারেন্স। আরটিজিএস আমি ইনস্ট্যান্টলি ট্রান্সফার করতে পারতেছি, ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে ইনস্ট্যান্টলি ট্রান্সফার করতে পারতেছি। ডিফারেন্সটা হলো আরটিজিএস হলো একটা বড় অ্যামাউন্টের জন্য হয়, ন্যাশনাল পেমেন্ট সুইচ হলো যে কোনো অ্যামাউন্টের জন্য হতে পারে। ঠিক আছে, সো এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। ইম্প্যাক্ট অন মডার্ন ব্যাংকিং কি ইম্প্যাক্ট, এখন রিয়েল টাইম প্রসেসিং করতেছে, এফিসিয়েন্সি বুস্ট করতেছে, এনহ্যান্স সিকিউরিটি। আমার আগের যে আমি আরটিজিএস এ যে সুবিধাগুলো পড়ছিলাম, কুইক ট্রানজাকশন, ইমপ্রুভ লিকুইডিটি, মিনিমাইজ রিস্ক, অপারেটিং এফিসিয়েন্সি, এই জিনিসটা যদি আপনি পেমেন্ট সুইচে বলে দেন তাহলে হবে, পেমেন্ট সুইচে বলে দেন তাহলে হবে। দুইটা জিনিস একই, শুধু ডিফারেন্স হলো অ্যামাউন্ট ডিফারেন্স। ঠিক আছে, অ্যামাউন্টের ডিফারেন্স, মেকানিজমের ডিফারেন্স। এখন আমরা চলে আসছি এম কমার্স। এম কমার্স ওভারভিউ। এম কমার্স কিছুই না, মোবাইল কমার্স। আমি মোবাইলের মাধ্যমে যদি আমি কি করে থাকি, মোবাইল ডিভাইস ইউজ করে যদি আমি কেনাকাটা করে থাকি, ওটাকে এম কমার্স বলা হবে। আমি দারাজের ওয়েবসাইটে না ঢুকে যদি আমি মোবাইলে অ্যাপ ইউজ করে যদি করে থাকি, ওটাকে এম কমার্স বলা হবে। ঠিক আছে, এটা কি ফিচার গুলো কি কি, এটা কনভিনিয়েন্ট, অ্যাসেসিবিলিটি, পপুলারিটি। কারণ এটা কনভিনিয়েন্ট, আমি মোবাইলেই করতে পারতেছি, এসএস এর আমি সাথে সাথে অ্যাক্সেস করতে পারতেছি। এখনই আমার ধরেন আমার কাপড় দরকার, ঈদের জন্য আমি আমি ড্রেস কিনবো, আমি মোবাইলে ঢুকলাম, দারাজে ঢুকলাম, ওইখানে অর্ডার দিয়ে দিলাম, টাকা আমার কাপড় চলে আসলো। পপুলারিটি, এটা কিন্তু অলরেডি অনেক পপুলার। আমরা আজকে ক্লাসের শেষে কয়েকগুলো কনসেপ্ট গুলো আরেকটু ক্লিয়ার করবো, আরো কিছু কনসেপ্ট। আমরা এখানে পড়তেছি ইউনিট এজেন্ট মডেল এবং ব্যাংক লিড মডেল। তো ইউনিট এজেন্ট মডেল এবং ব্যাংক লিড মডেল। তো আমরা এজেন্ট ব্যাংকিং নিয়ে সবাই জানি, আমি আমি যদি শুরু থেকে বলি, খুব সহজ করে বলি, এজেন্ট ব্যাংকিং নিয়ে আমরা সবাই জানি। তো এজেন্ট ব্যাংকিং এর না কতগুলো টাইপ আছে, আমরা সব বুঝি না। এক এক ব্যাংক দেখবেন, এক এক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এক এক রকম সার্ভিস প্রোভাইড করে থাকে। হ্যাঁ, অথবা আমাদের কিছু কিছু এজেন্ট ব্যাংকিং বাংলাদেশে নাই আর কি। সো এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, ইউনিট এজেন্ট মডেল এবং ব্যাংক লিড মডেল। তো বাংলাদেশে যে এজেন্ট ব্যাংকিং গুলো পরিচালিত হচ্ছে সবগুলো ইউনিট মডেলে পরিচালিত হচ্ছে, ইউনিট এজেন্ট মডেলে পরিচালিত হচ্ছে। তাহলে ইউনিট এজেন্ট মডেলটা কি? এটা একটা মডেল, যে মডেলে কি করতেছি, আমি থার্ড পার্টিকে, অন্য কোনো ব্যবসায়ীকে কি করতেছি, আমি সুযোগ দিচ্ছি ব্যবসা করার জন্য আমার সাথে। সে কি করতে পারে, সে ব্যাংকের মালিক হবে, এজেন্টের মালিক হবে, এবং সে আমার হয়ে ব্যাংকিং ট্রানজাকশন করে থাকবে। আমি আবারও সহজ করে বলতেছি যে ইউনিট এজেন্ট মডেলের মূল কথা হলো, আমি ইন্ডিভিজুয়াল এজেন্ট অথবা স্মল বিজনেস পিপুলকে আমি কি করছি, আমার ব্যাংকিং মালিকানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এজেন্ট হিসেবে নিয়োগ দিতেছি, সে আমার হয়ে কি করবে, ব্যাংকিং ট্রানজাকশন করে থাকবে।
তো সুপারভিশনটা কি হয়? সুপারভিশনটা ইনডাইরেক্টলি হয়, ডাইরেক্টলি হয় না। আমার একজন এমপ্লয়ি থাকে, সে হয়তো সুপারভাইজ করে, ইনডাইরেক্টলি হয়। এবং রেঞ্জ অফ সার্ভিস রেস্ট্রিক্টেড সার্ভিস, আমার এখানে কিন্তু আমি সব সব সার্ভিস দিতে পারি না। আমি শুধু ডিপোজিট নেই, ফান্ড ট্রান্সফার করি, এর বাইরে কিছুই করতে পারি না। বাট ব্যাংক লিড মডেলে বলতেছে যে এটা হলো ডাইরেক্টলি ওভারসি এজেন্ট। আমার এটা বাংলাদেশে নাই, যে কোনো ব্যাংক যদি আপনার ব্রাঞ্চ স্থাপন না করে এজেন্ট স্থাপন করতে পারে। আমি আবারও বলতেছি, কোনো ব্যাংক সাব ব্রাঞ্চ যেমন করে আর কি, হ্যাঁ। সো কোনো ব্যাংক যদি আমার কোনো ব্যক্তিকে এজেন্ট নিয়োগ না করে, সে যদি এজেন্টের মতো কাজ করে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গিয়ে যদি ছোট একটা অফিস নেয়, এবং ওইখানে যদি ব্যাংকের নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি যদি ওখানে নিয়োগ দেওয়া হয় এবং ব্যাংকের কন্ট্রোলে যদি সার্ভিস দেওয়া হয়, ব্যাংকিং সার্ভিস, ওইটাকে আমি ব্যাংক লিড মডেল বলা হবে। সো আমি নাম থেকে বুঝতে পারতেছি এখানে সার্ভিসটা একটু বেশি হবে, ওয়াইড রেঞ্জ সার্ভিস হবে। হ্যাঁ, এটা কন্ট্রোলও বেশি থাকবে, ডাইরেক্টলি কন্ট্রোল করবে, ডাইরেক্টলি ব্রাঞ্চ কন্ট্রোল করবে। সো আমরা ডেফিনেশন থেকে কিন্তু আমরা ডিফারেন্স বের করার চেষ্টা করবো। ডিফারেন্সিয়েটিং এজেন্ট টাইপ, আমার এজেন্ট, সাব এজেন্ট, ইউনিট এজেন্ট, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এজেন্ট তো এজেন্ট, সাব এজেন্ট হলো এজেন্টের যদি আবার সাব নেওয়া হয়। আমরা এজেন্ট এবং ইউনিট এজেন্ট কিন্তু অলরেডি পড়ছি, হ্যাঁ। আমরা এজেন্ট, ইউনিট এজেন্ট, সরি, এজেন্টের আবার বিভিন্ন ভাগ আছে, হ্যাঁ। এজেন্ট, সাব এজেন্ট, ইউনিট এজেন্ট, হ্যাঁ। তো আমি এজেন্ট তো এজেন্ট, যে ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করবে, ব্যাংকের হয়ে ব্যাংকিং সার্ভিসটা দিবে। সাব এজেন্ট হলো এজেন্ট যদি অন্য কাউকে আবার নিয়োগ দেয়, বাংলাদেশ এটা নাই। সো বাংলাদেশে নাই বলে আপনার কাছে হয়তো পরিচিত না। কোনো এজেন্ট ব্যাংকিং এর মালিক যদি আবার অন্য থার্ড পার্টিকে কাউকে বলে যে তুমিও আমার হয়ে কাজ করো, ওটা সাব এজেন্ট হবে। ইউনিট এজেন্ট হবে কি, আমার আমার এজেন্ট এবং ইউনিট এজেন্ট জিনিসটা কাছাকাছি, আপনি একটু দেখে নেবেন, এই জিনিস দুইটা প্রায় কাছাকাছি। এজেন্ট ব্যাংকিং চ্যালেঞ্জটা কি? এজেন্ট ব্যাংকিং অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে, আমরা সবাই জানি, তাই না? লিমিটেড সার্ভিসের চ্যালেঞ্জ, সিকিউরিটি রিস্ক, এখানে রিস্ক আছে জড়িত। এজেন্ট যদি টাকা নিয়ে চলে যায়, ধরেন আমরা কিন্তু ওই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে জানি, ইন্স্যুরেন্স যে এজেন্ট, এজেন্ট কিন্তু টাকা, অনেক ইন্স্যুরেন্স এজেন্ট আছে যে আমি কাস্টমার থেকে সে টাকা নিচ্ছে, বাট ইন্স্যুরেন্স কোম্পানিতে সে জমা দেয় নাই, এরকম অনেক আছে, হ্যাঁ। তো এজেন্টের এই রিস্কটা আছে, সিকিউরিটি রিস্ক, যে এজেন্ট টাকা নিল পাবলিকের কাছ থেকে, ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিল না, এটা হইতে পারে, আল্লাহ না করুক। 3 নম্বর হলো রেগুলেটরি কমপ্লায়েন্স, হ্যাঁ। সো আমার এটা একটা চ্যালেঞ্জ। আমি যদি থার্ড পার্টি কোনো ব্যক্তিকে দিয়ে যদি আমি ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকি, সো সে তো অত কমপ্লাইট হবে না, ওইটাই স্বাভাবিক। 4 নম্বর হলো ট্রেনিং এন্ড কোয়ালিটি, এটা কোয়ালিটি নিয়ে জড়িত, কারণ এখানে না ইনকাম কম, সবচেয়ে বড় কথা আমি যেটা ফিল করি, আপনি জানেন কিনা জানি না, এজেন্ট ব্যাংকিং কিন্তু বাংলাদেশে এখনো খুব পপুলার হয় নাই। কেন হয় নাই? কারণ যারা এজেন্ট ব্যাংকিং করতেছে, ওদের কিন্তু ইনকাম, সব এজেন্ট ব্যাংকিং ইনকাম করতেছে না, হ্যাঁ। কিছু কিছু করতেছে, 100টার ভিতরে হয়তো 20টা লাভ করতেছে, বাট 80টা কিন্তু লসে চলতেছে। এই কারণে কিন্তু ওরা কি করতে পারে না, প্রপার এমপ্লয়ি, ভালো এমপ্লয়ি নিয়োগ দিতে পারে না, ট্রেন আপ করতে পারে না। লাভই তো হয় না, লাভ না হলে কিভাবে ট্রেন আপ করবো? তারপর ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি, এটা একটা সমস্যা। ফাইন্যান্সিয়াল, ওই যে যেটা বললাম, লাভ হয় না, লাভ হয় না বলে কিন্তু ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি সমস্যা। আমরা একবারে শেষের দিকে চলে আসছি। কল সেন্টার, কল সেন্টার আসলে কিছুই না। কল সেন্টার হলো আমার একটা, আমার একটা সেন্টার, যে সেন্টার থেকে কি করা হয়, যে আমি ফোনের মাধ্যমে আমি কি করতে পারি, যে অন্য কারো সার্ভিসটা আমি দিচ্ছি আর কি। এখন ধরেন গ্রামীণ ফোনের কল সেন্টার যদি তার নিজস্ব কল সেন্টার না দিয়ে যদি সে থার্ড পার্টিকে দিয়ে দেয়, যে তুমি যত ফোন আসবে গ্রামীণ ফোনের সমস্যা নেই, তুমি তুমি সলভ করো, তোমাকে আমি টাকা দিব, ওইটা হলো কল সেন্টার হবে, ওইটা হলো কল সেন্টার হবে। অথবা গ্রামীণ ফোন যদি তার একটা আলাদা ইউনিট রাখে, যে তুমি আলাদা একটা ইউনিট বানায় কল সেন্টার, যে ফোনে যত সমস্যা আসবে সব সমস্যা এই টিম সমাধান করবে, ওইটাকে আমি গ্রামীণ ফোনের কল সেন্টার বলবো। এটা সেপারেট হতে পারে, গ্রামীণ ফোনের নিজস্ব হইতে পারে। কল সেন্টার বা কন্ট্যাক্ট সেন্টার, কল সেন্টার হলো আমার, কল সেন্টারের সার্ভিস গুলো না লিমিটেড থাকে, হ্যাঁ, শুধু ওভার ফোনেই হয়। আর কন্ট্যাক্ট সেন্টার হলো আমার কি, আমার ওভার ফোন, আমার ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া, আমি অনেকগুলো ওপেন, ব্রডার ভিউ পয়েন্ট থেকে। কন্ট্যাক্ট সেন্টার মানে আমরা বলি না কন্ট্যাক্ট সেন্টারে কন্ট্যাক্ট সেন্টার আছে। তো কন্ট্যাক্ট সেন্টার মানে হলো আমার শুধু ফোনে না, শুধু কল সেন্টারে শুধু ফোনে আমি আমি কি করতেছি, আমার এই ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে অ্যাক্টিভ করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি। বাট কন্ট্যাক্ট সেন্টারে আমি মেইলে করতে পারি, হ্যাঁ, ওভার ফোনে করতে পারি, চ্যাট বোর্ডের মাধ্যমে করতে পারি, হ্যাঁ। সো এটা হলো কন্ট্যাক্ট সেন্টার, একটা ব্রডার ভিউ পয়েন্ট। কল সেন্টার হলো নেরো ভিউ পয়েন্ট। সো টেকনোলজি, কল সেন্টার টেকনোলজি হলো ট্রেডিশনাল টেকনোলজি ইউজ করা হয়, শুধু ফোনটা ইউজ করা হয়। কন্ট্যাক্ট সেন্টারে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। কাস্টমার এঙ্গেজমেন্ট, কল সেন্টার হলো নেরোয়ার ফোকাস, শুধু ভয়েস কল রিসিভ করে থাকি, কন্ট্যাক্ট সেন্টারে আমি সবকিছু রিসিভ করে থাকি। সো আমরা সুইফট কি, আমরা সবাই জানি সুইফট হলো একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন মডিউল। এই মডিউল অ্যাপ্লাই করে পুরো বিশ্বের যত এক্সপোর্ট ইম্পোর্টেড ট্রানজাকশন গুলো হচ্ছে, এগুলো হচ্ছে এবং রিলায়েবল, আপনি বিশ্বাস করবেন না, সুইফট কিন্তু অনেক দিন ধরে ট্রানজাকশন গুলো হচ্ছে। সুইফট যে কোম্পানি, ওরাও কিন্তু সাকসেস, ওরা কিন্তু মানুষের বিশ্বাস এবং স্মুথ ট্রানজাকশন মেনটেন করতে পারতেছে। তো এই ছিল আজকে পড়া। সো আজকে পড়ার আগে আমরা এটাও শেষ করি, আমরা একবারে, আমাদের যেহেতু হাতে সময় আছে, সো আমরা একটু স্কিপ করে না দেই। বেনিফিট অফ বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ার চেক এবং প্রসেসিং সিস্টেম, আমার ব্যাচ যেটা বলি আমরা কি, হ্যাঁ।
সো অটোমেটিক ক্লিয়ারিং সিস্টেম হওয়াতে সুবিধা কি হয়েছে, আমি যেটা বলছিলাম আগে, আমাদের 2 দিন দরকার ছিল, আজকে চেক জমা দিলে কাল ক্লিয়ারিং এ আসতো এবং কালকে সে টাকা ঢুকতো। স্পিড বাড়ছে এটাতে, এই যে অটোমেটেড হওয়াতে স্পিড বাড়ছে। এমআইএস এর চেক আমি হাই ভ্যালু আজকে সকালে ধরাইলে আমার 4-5 ঘন্টার ভিতরে আমার টাকা চলে আসতেছে। একুরেসি এখানে কোনো ফল্ট মানে ভুল হয় না, যেহেতু ম্যানুয়ালের কোনো ইস্যু থাকে না। আমি কি করতেছি, আমি স্ক্যান করতেছি, স্ক্যান করে ডাটাটা বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছি, ভুল হয় না। সেফটি এখানে সিকিউরিটি এনশিওর হচ্ছে, কস্ট ইফেক্টিভ, আমার কস্ট কমে গেছে, হাই ক্যাপাসিটি। এখানে কিন্তু হিউজ ভলিউমের ট্রানজাকশন আমি করতে পারি। আমার যদি ম্যানুয়াল হইতো এত ভলিউমের চেক কিন্তু আমি ট্রানজাকশন করতে পারতাম না, এত ভলিউমের চেক কিন্তু আমি ট্রানজাকশন করতে পারতাম না। ট্রানজাকশন বাই বিএফ10 হলো ডাইরেক্ট ট্রান্সফার, এটা হলো এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ডাইরেক্ট চলে যাচ্ছে, যদিও একটা মেকানিজম অ্যাপ্লাই করে চলে যাচ্ছে। স্যালারি ডিসবার্সমেন্ট আমরা এটার মাধ্যমে করে থাকি, বিজনেস পেমেন্ট করে থাকি, বিল পেমেন্ট করে থাকি, ইফিসিয়েন্সির মাধ্যমে করে থাকি। এই জন্য আমাকে ইফিসিয়েন্সি এনশিওর করতেছে বিএফ10। সো এই ছিল আমাদের আজকের ক্লাসে পড়াশোনা। আমরা আজকে আইটি, যদিও সাবজেক্ট আইটি, কিন্তু আমরা গল্পের মতো করে সুন্দরভাবে শেষ করছি। আমরা আমরা আইটি সাবজেক্টটা। সো আইসিটি মানে এখানে খুব খুব প্রফেশনাল লেভেল হওয়া লাগবে না, আমরা অলরেডি বলছি। তো আমরা আজকে ক্লাসে কি কি পড়ছি একটু একটু রিভিশন দিয়ে আসি। তো আমরা আজকে ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি পড়ছি খুব সুন্দরভাবে শেষ করতে পারছি। আমি যেটা বিশ্বাস করি, আমাদের ক্লাসটা যেভাবে শুরু হয়েছিল রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে, শুরুটা আমাদের ফ্যান্টাস্টিক ছিল, খুব আউটস্ট্যান্ডিং ছিল। আপনি যদি আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা পড়েন, আমার ইন্ট্রোডাক্টরি ওরিয়েন্টেশন ক্লাসটা শুনেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, যেমন আমার ফেসবুকে একজনে জানাইছে যে আপনার ওরিয়েন্টেশন ক্লাস দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি ব্যাংকিং ডিপ্লোমা দেওয়ার জন্য। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা সুন্দরভাবে শেষ করতেছি গ্রাজুয়ালি, যতদিন যাচ্ছে আমাদের কাছে ক্লাসের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। তো আশা করি আপনিও আমাদের এই কোয়ালিটির সাথে গা ভাসিয়ে দিবেন, আপনি আমাদের সাথে একসাথে থাকবেন, একসাথে আগাবো। আমরা আমরা যারা ক্লাস করতেছি, যারা ভিডিওটা রেকর্ডিং শুনতেছেন, আমার অনেক স্টুডেন্ট আছে রেকর্ডিং শুনেন, ক্লাসে জয়েন করে না। তো যারা রেকর্ডিং শুনতেছেন, ফেসবুকে শুনতেছেন, বা যারা এখন লাইভ শুনতেছেন, যেখানেই শুনেন না কেন, আমরা সবাই একসাথে আগাবো, একসাথে পাস করবো, সব সাবজেক্ট পাস করবো ইনশাল্লাহ। পাস না করার কোনো কারণ নাই, কারণ সবগুলো পরীক্ষা এখান থেকে কোশ্চেন হবে, এই কনসেপ্ট গুলো থেকে কোশ্চেন হবে। আপনি আপনি যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকেন, অবশ্যই পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।